শেষরার মতো আমার ফিসে ফিসে আসছেন কেন? লজ্জা করছে না? মিহির ডায়ে বায়ে গান নাড়িয়ে না বোধ ইশারা করলো। মানসুন হাতের ব্যাগটা দপ করে মাটিতে ফেলে এগিয়ে এসে বলল, এটা কিন্তু আমার এলাকা, বেশি চক্কর মক্কর করলে খবর করে রেখে দেবো বলে দিচ্ছি। এখনো সময় আছে, ভালোই ভালোই বাড়ি ফিরে যান, আমায় একা থাকতে দিন। মিহির খুব আলগোছে সম্মতি জানিয়ে দিল। মানসুন ব্যাগটা আবারও হাতে তুলে হাঁটতে শুরু করলো। বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখরতা পাল্লা দিয়ে বাড়ছে। বাস থেকে নেমে সরু গলি ধরে এগোতে পায়ে হেঁটে 10 মিনিটের পথ মানসুনের বাড়ি। মানসুন নিঃশব্দে বাকিটা পথ এগিয়ে যেতে থাকলো। খানিকটা এগোনোর পর হাঁটা থামিয়ে দাঁড়ালো। মিহির কি সত্যিই চলে গেল? নিজ ভাবনাতে সায় দিয়ে ঘের গুড়িয়ে তাকালো ঠিকই, কিন্তু ভোটটা শূন্য দেখে ললাটে বাজ পড়ল। লোকটা সত্যি সত্যি চলে গেল। মনের মাঝে দুশ্চিন্তা গেঁথে রইলেও খোঁজ করার প্রয়োজন বোধ করল না। আরও কয়েক পা ফেলে দুপদাপ করে বাড়িতে ঢুকলো। দরজাটা হাট করে খোলাম। বাইরে থেকেই মানসুন গলা ছেড়ে ডাকলো, আম্মু ও আম্মু। হয়তো মেয়ের ডাকের অপেক্ষাতেই ছিলেন মাসুমা বেগম। হুড়মুড়িয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। মেয়েকে দেখবার জন্য তর সইল না আর। উচ্ছ্বসিত হয়ে এগিয়ে এলেন হাসি মাখা গোলগাল মুখে। কিন্তু যতটা উৎকণ্ঠিত হয়ে ছুটে এসেছিলেন মানসুনকে একা দেখে, ততটাই দমে গেলেন। ফাঁসো মুখে বললেন, তুই একাই এসেছিস মানসুন? জামাই আসেনি? মানসুন নিজেও অবাক হয়েছে মিহিরের ফিরে যাওয়ায়, কিন্তু মায়ের সামনে সেটা সংগোপন করে কপট রাগ দেখিয়ে বলল, এতগুলো দিন পরে ফিরলাম, অথচ আমায় রেখে পরের ছেলে নিয়ে চিন্তায়। এসব কেমন কথা মানসুন? পরের ছেলে আবার কি? হ্যাঁ, তো তোমার ফেটে ছেলেও তো নয়। একথা বলে আবারও মানসুন বিরক্ত দেখিয়ে বলল, ভীষণ তেষ্টা পেয়েছে, এসব কথা ছাড়ো তো, ঘরে চলো। শ্রিয়া কোথায়? মাসুমা বেগম নিরস মুখে ব্যাগটা হাতে তুলে দুকদম এগোতে এগোতে বললেন, জামাইয়ের কি শরীর খারাপ? ওকে রেখে এলি কেন তুই? আশ্চর্য, আমি যে এসেছি তার কোনো মূল্য নেই? তোমরা দেখছি। আসসালামু আলাইকুম। নিজের কথার মাঝপথে সেনা কণ্ঠের পুরুষালী কণ্ঠস্বর সালামে থমকে গেল মানসুন। কৌতূহলী চোখ দুটো বাড়ির গেটের দিকে ঘোরালে হাস্যোজ্জ্বল চেহারায় এগিয়ে এলো মিহির। মিহিরকে দেখে মাসুমা বেগমের মুখটাও উজ্জীবিত হয়ে উঠল হাসিতে। এগিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলল, তুমি দেরিতে এলে যে বাবা? আমি তো মানসুনকে একা দেখে ভাবছি অসুস্থ হলে নাকি। না না মা, আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো থাকলেই ভালো। খুব খুশি হয়েছি বাবা তুমি এসেছো বলে। এটুকু বলে স্বল্প বিরতিতে পুনরায় ব্যস্ত স্বরে মাসুমা বেগম বললেন, ভেতরে এসো বাবা, অনেকটা পথ এসেছো। মিহির গান নাড়িয়ে খুব সহবত সৌজন্য সুলভ হাসল। বাড়িতে প্রথম জামাইয়ের আগমনে বেশ অস্থির হয়ে পড়লেন মাসুমা বেগম আপ্যায়নের ব্যবস্থা নিয়ে। তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে যেতে যেতে মানসুনকে বলে গেল, জামাইকে নিয়ে তোর ঘরটায় বস, আমি শরবত করে আনি। মায়ের কথা কানে ঘেলেও মানসুন সেসবে মনোযোগ দিল না। মিহিরের হাত ভর্তি ফলমূল আর মিষ্টির প্যাকেট। বা হাতটায় এতগুলো প্যাকেট ধরে রাখতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। মানসুন দ্রুত পায়ে এগিয়ে গেল। মিহিরের হাত থেকে প্যাকেটগুলো নিজ হাতে নিয়ে কর্কশ স্বরে বলল, কোথায় গিয়েছিলেন? নিজেকে কি মনে করেন? হ্যাঁ, এভাবে না বলে কয়ে চলে গিয়ে কি বোঝাতে চান? তুমি তো বললে আমায় তোমার সাথে না আসতে, আর আমি চলে যাইনি তো। প্রথমবার শ্বশুরবাড়িতে কি খালি হাতে আসা যায়? তাই একা একাই পাকনামি করতে চলে গেছেন। কে বলেছিল উস্তাদিটা করতে? এক হাতে এতগুলো ব্যাগ টানা যায়? আহাম্মক! এতগুলো ধমক দিয়েও ক্ষান্ত হলো না। গজরাতে ঘরের ভেতর ঢুকলো মিহির মুচকি এসে ওকে অনুসরণ করলো। মানসুনের সাথে ওর ঘরে এসে প্রথমেই ফ্রেশ হয়ে নিল। হাত পা মুখে পানি দিলেও শরীরটা কেমন ঘর্মান্তক হয়ে আছে। গোসলটা করে নিলেই বোধ হয় ভালো হতো। কিন্তু ওর কাপড়টাও তো আর কতক্ষণ লাগবে আপনার? শিগগির বের হন। মানসুনের তাড়া দেওয়াতে ওভাবেই বেরিয়ে এলো মিহির। বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে। মিহিরকে দেখে তোয়ালেটা এগিয়ে দিয়ে বলল, ধরুন। মিহির হাত মুছে মুখে খাটের উপর বসলো। মানসুন লেবুর শরবতটা হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা খান। আব্বু বাজার থেকে ফিরেছে, আপনার সাথে কথা বলবে বলে খোঁজ করলো, আর আপনি ঢুকে বসে আছেন বাথরুমে। মেয়ের শুকনো গলাটা এক নিঃশ্বাসে শরবত গলাৎকরণ করে ভেজালো। দম ছেড়ে বলল, রাস্তাঘাটের ধুলো
ময়লায় শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, গোসল করতে পারলে ভালো হতো। মানসুন তোয়ালেটা হাতে থেকে নামিয়ে রাখলো, মুখে প্রায় ভীষণ রকম কঠোর করে বলল, সুযোগ পেয়েই তো গেছেন, পেছন পেছন চলে এলেন, নিজের জামা কাপড়টা যে প্যাকিং করেননি সে খেয়াল তো নেই। আশ্চর্য একটা মানুষ, বলে দরজার দিকে অগ্রসর হলে মিহির দেখে বলল, কোথায় যাচ্ছ? কোথায় আবার? গোসল করে জামা কাপড় ছাড়াই তো আর ঘুরে বেড়াতে পারবেন না। আব্বুর লুঙ্গি এনে দিচ্ছি, ওটাই বরণ পড়ুন। বলে পুনরায় পা বাড়াতে নিলে মিহির বলল, সেসবের দরকার নেই, ব্যাগটা খোলো। মানসুন ব্রু কুচকে বলল, কিন্তু ব্যাগে তো শুধু আমার শাড়ি আর সালোয়ার কামিজ, তুমি খোলো আগে। মিহিরের কথা মতো মানসুন নিজের জামা কাপড়ের ব্যাগটা খুলল। নিজের পোশাকের উপর প্যান্ট আর শার্টের স্তূপ ঠেসে ঠুসে রাখা দেখে হতবিহ্বল হয়ে গেল। উত্তেজিত স্বরেও বলল, এসব আপনি করেছেন? কখন করেছেন? রাতে, যখন তুমি ঘুমিয়েছিলে। কত সুন্দর করে শাড়িগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছিল মানসুন, সেখানে নিজের শার্ট প্যান্ট ঠেসে ঠুসে ঢুকিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে মিহির। শাড়ির বাজুগুলোও নষ্ট হয়ে গেছে। মানসুন দাঁত খিচিয়ে বলল, এগুলি কি করেছেন? হ্যাঁ, সমস্যাটা কি আপনার? কত কষ্ট করে সব গুছিয়েছিলাম আমি। মোহরের আফসোস বরা খ্যাতত্তি আর বৎসনা শুনে মিহিরের শুকনো মুখটা আরও চুপসে গেল। খাটো স্বরে বলল, তুমিই তো রেগে মেগে ঘুমিয়ে গেলে, আমার কথা শুনলে কোথায়? তাই আমিও ওভাবে ঢুকিয়েছি জামা কাপড়, কি আর করতাম। মিহিরের অসহায় নাই বলা কথাগুলো ফিসটা আরও কয়েকটা কর্কশ বানিয়ে ছড়িয়ে দিল না মানসুন। হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। মিহির ওরে যাওয়ার পানে সে দুষ্টমি ভরা একটা হাসি দিয়ে ঘাড় ঝুঁকালো। আসতে পারি? কথাটা কান অব্দি পৌঁছালে মিহির তড়িৎ ঘাড় তুলে তাকালো। আগন্তুকের চেহারাটা দেখে অবিলম্বে সামান্য হাসলো, উঠে এসে বলল, আসুন প্লিজ। অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। সুবহান কবির তার নম্র চেহারাটায় আরও হাস্যোজ্জ্বল ভাবে নিয়ে এসে মিহিরের সাথে ওর পাশে বসলো। মিহির নরম গলায় বলল, কেমন আছেন বাবা? মিহিরের বাবা ডাক্তার শুনে নরম মনটা একদম বরফের মতো ঘুলে গেল। সুবহান কবিরের ছেলেটা এমনিতেই খুব পছন্দ তার সাথে যদি ছেলে সন্তানহীন পিতাকে বাবা ডাক্তার সোনার সাতটা উপহার দেয়, তবে কী ব্যাপারে সেখানে শক্ত থাকতে সুবহান কবির স্নেহে মিহিরের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, শরীর কেমন আছে বাবা? সব ঠিকঠাক চলছে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, তার সকলের দোয়াতে খুব ভালো আছি বাবা। সবটাই খুব ভালো চলছে। আমার মেয়েটা কি খুব জ্বালাচ্ছে? ও আবার ছোট থেকেই ভীষণ রাগী, জানো তো। ভালোবাসাটাও ওর রাগ দিয়েই উসুল করে। মিহির স্মিত হেসে জবাব করল, না, ও জ্বালাবে কেন? বরং ও তো খুব কম্প্রোমাইজ করে। আমার জন্য অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় ওর। সুবহান কবির পরিপূর্ণ দৃষ্টিতে তাকালেন মিহিরের মুখে, ওর মাথায় হাত ছুঁয়ে বললেন, কখনো এমনটা ভেবো না যে মানসুন অ্যাডজাস্ট করছে তোমার সাথে। মানসুন কখনো আপোষ করার মতো মেয়ে নয়। যাদের ও পছন্দ করে না তাদের আশেপাশেও বেড়ে না। যা কিছু করে নিজ মন থেকে ভালোবেসেই করে। বলে কিঞ্চিত বিরতি নিয়ে খুব নিচু গলায় বললেন, নিজেকে বোঝা বাবা, ভুলটা করো না বাবা। আমাকে তো চেনো, আমার মেয়েটা আমার মতোই। তোমাকে সেই ছোট থেকে দেখেছি, ভরসা করি। আমি জানি আমার মেয়েকে সঁপে দেওয়ার মতো গুরু দায়িত্বটা তোমার হাতে চোখ বুজে অর্পণ করা যায়। ওদের কথার মাঝে মানসুনের গলা শোনা গেল। দরজার কাছে দাঁড়িয়ে বলল, আব্বু এসো তাকে নিয়ে, বেলা হয়েছে তো, মা খেতে ডাকছে। ওরা কথাবার্তা শেষ করে উঠল। মিহির একবার গোসলটা করে নিয়ে তবে বেরোলো খাওয়ার জন্য। দুপুর গড়িয়ে বিকেল হলো। সারাটা দুপুর মিহির সুবহান আর মাসুমা বেগমের সাথে গল্প করে কাটিয়েছে। শিয়া ওর বাবার সাথে গেছিল বাজারে। বাড়িতে ফিরে এসে থেকে ছিপকে আছে মিহিরের সাথে, যেভাবে গল্প ইয়ার্কি করছে যেন কতদিনের চেনা। মানসুন সবটা লক্ষ্য করলো, তেমন কিছুই বলল না প্রয়োজন ছাড়া। মাসুমা বেগম একমাত্র জামাতার আপ্যায়ন কোনো ত্রুটি না রাখার জন্য হরেক রকমের পাকোয়ান প্রস্তুতি
করে যাচ্ছেন একের পর এক। মানসুন বহুবার নিষেধ করলেও ও কানে তোলেননি। তার মতে জামাই মানুষ, সে তো আর মুখ ফুটে বলবে না কোনটা বেশি পছন্দ, তাই যতটা সম্ভব করব। কোনো ত্রুটি রাখলে আমি শান্তি পাবো না। অগত্যা মা জননীর কাছে হার মেনে মানসুন চুপচাপ সাহায্য করে যাচ্ছে। মন্দ লাগছে না ওর অবশ্য। বাবা মা সিয়ে সবার সাথে মিহিরের এমন সহজতর মিশুক ব্যবহারটা বেশ ভালো ঠেকছে। মিহির আশায় মানসুনের আব্বু আম্মু দুজনেই ভীষণ খুশি। মানসুন অবাক হলো মায়ের অস্থিরতা দেখে। যে মা বিয়ের আগের দিনও মেয়ের বিয়েই খেতেছে, মেয়েকে ঠিক হাতে হস্তান্তর করছি কিনা ভেবে দিতে দ্বন্দ্বে জর্জরিত ছিলেন। আজ যেন জামাতা তার চোখের মনে। মানসুনও অসুখী হলো না এতে। সন্ধ্যার সময়টা তো রান্নাঘরে এসে আসন গেড়েছেন মহিলা। মায়ের সাথে হরেক রকমের নাস্তা তৈরি করছেন আর মানসুন সাহায্য করছে। আমি সত্যি করে একটা কথা বলবি মানসুন? মায়ের কণ্ঠে বেশ গভীরত্ব আর গভীরাঞ্জ অনুভব করলো মানসুন। নিজের কাজ বহাল রেখে উত্তর দিল, মিথ্যা কবে বললাম? তুই আর মিহির খুশি তো? মানসুন হাতটা থামালো, মায়ের চোখে তাকিয়ে বলল, কোন খুশির কথা বলছো? মানে দুজনের সম্পর্ক। তুই তো জানিস কতটা দুশ্চিন্তা নিয়ে তোকে বিয়ে দিয়েছি। পাড়ার মানুষের কথা কত শুনেছি, শুধু তোর বাবার উপর ভরসা করে কিচ্ছুটি বলিনি। এখন তুই সত্যি করে বল না, তুই সুখী আছিস তো? ও বাড়িতে তোর খেয়াল রাখা হয়? তুই শান্তিতে আছিস তো? হাতের কাজটা ফেলে এসে মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কথাগুলো এক নাগারে বললেন মানসুনের মা। মানসুল আলতো হাসল, ধীর কণ্ঠে বলল, সম্পর্ক নিয়ে কি বলবো? আমি তো আগে বিয়ে করিনি, তাই সুখের সম্পর্ক কেমন হয় আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি, লোকটা আজ অবধি আমার সাথে উচ্চস্বরে কথা বলেনি, নাই বা আমার কোনো কাজে বাধা দিয়েছে। আমি যত রাত অবধি জেগে পড়ি, সেও কাজের বাহানায় ফাইলগুলো খুলে ঘুম ঘুম চোখে ট্রেনে বসে থাকে। সকালবেলা পড়তে বসলে ঘুম পাবে বলে নিজে গিয়ে চা বানিয়ে আনে। বাচ্চা দুটোকে স্কুলে রেখে রোজ ছুটে এসে আমায় পরীক্ষার হল অবধি রেখে আসতো। আবার পরীক্ষা শেষ হলে আমি বেরোনোর আগেই এসে দাঁড়িয়ে থাকি। একটা হাতে ছাতিটা আমার মাথায় ধরে রাখে, যাতে রোদে আমার চামড়াটা ফিকে না হয়, কষ্ট না হয়। আমার পেছনের সময় নষ্ট করে রাত জেগে কাজগুলো পূরণ করেছে। ওর নিজেরই তো একটা হাত অচলম, তবুও যে হাতটা নাড়াতে পারে। সারা রাস্তা সে হাতটা আমার কপালের ওপর ধরে রেখেছে, যাতে আমার মুখে রোদ না লাগে। দুজনের নিশ্চয়তা ভঙ্গুর করে মানসুন জিজ্ঞেস করলো, একে কি সুখী সংসার বলে আম্মু? সুখী সংসারের সংজ্ঞা আমার জানা নেই, তবে আমার একটুও দুঃখবোধ হয়নি। আশেপাশের লোক যেভাবে হ্যায় করেছিল, কেচ্ছা করেছিল, এক মুহূর্তের জন্য আমারও ভয় হয়েছিল আগামী জীবনটা কেমন হবে। কিন্তু বিশ্বাস করো, আমার এখন বারবার মনে হয়, তোমরা যদি আমায় ওই পঙ্গু লোকটার সাথে বিয়ে না দিয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি আছে এমন লোকের সাথে বিয়ে দিতে, তাহলে আমি সুখ হয়তো পেতাম, তবে একটা সুখী হতে পারতাম না। তার একটা হাত অচল বলেই তোমাদের চিন্তা, তাই না আম্মু? চিন্তা করো না, ওই মানুষটার এক হাতেই আমায় যতটা যত্ন করার, তার দুই হাত দিয়েও খুব কম মানুষই পারবে। নিজের অজান্তেই চোখ দুটো ভরে এলো। মায়ের চোখ তো বেহায়া চোখ, সন্তানের জন্য অশ্রুর বন্যা বইয়ে দেওয়ার সুযোগ পেলে এক চুলো ছাড় দেয় না। মায়ের উৎকণ্ঠিত মনটা আজ মেয়ের জবাবে উদ্দোলিত হলো। এগিয়ে এসে মানসুনের কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে দিল, মাথায় হাত বুলিয়ে বলল, খুব সুখী হও মা। আল্লাহ তোমাদের দুজনকে ন্যাক হায়াত দিন, রহমত দিন। দিন শেষে যেন তোমরা শান্তিতে থাকো, আমার আর কোনো চিন্তা নেই। তুমি যখন শিয়ার বয়সে ছিলে, তখন আমার শহরে একটা দোকান ছিল, তার মনে আছে নিশ্চয়ই? বেশ ভালো ব্যবসা চলতো, কিন্তু একবার ব্যবসার বাজার এত খারাপ হয়েছিল যে ঋণ অনেকটা বেড়ে যায়। এগুলো শোধ করতে আর পরিবারের ভরণ পোষণ জোগাতে আমি বাধ্য হয়ে দোকানটা বিক্রি করে দেয়। তখন আমি একুল উকুল ছাড়া নাজেহাল অবস্থায় পড়ি। শহরে আমার দোকানের গলিতে সবচেয়ে বড় দোকান ছিল মুর্শিদ উদ্দিন ভাইয়ের। তার সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। ওই বিপদের দিনে একমাত্র সেই মানুষটি আমাকে ভরসা করে নিজের নামে লোন তুলে দেন। সেই টাকা দিয়ে আমি গায়ে ব্যবসা শুরু করি। আল্লাহ আমার দিকে মুখ ফিরেছেন, একটু একটু করে দাঁড়াতে সক্ষম হয়। যদিও আমি পরে পুরো টাকাটা ভাইয়ে শোধ করেছিলাম, কিন্তু ওই বিপদের দিনে তার দেওয়া 1000 টাকা আমার কাছে কোটির সমান ছিল। যেহেতু ব্যবসা গ্রামে শুরু করেছিলাম, তাই শহরে যাওয়াটা একেবারেই কমে আসে। শুধু মাঝে মধ্যে মাল আনতে যেতাম। একটা সময় একেবারে যাওয়া বন্ধ হয়ে যায়। মোর্শেদ ভাই এর মাঝে হুট করেই খুব অসুস্থ হয়ে পড়েন। তার স্ট্রোক করে মারা যাওয়ার খবরটাও আমি জানতাম না। যতদিনে জেনেছি ততদিনে অনেকটা দেরি হয়েছে।
যেই মানুষটা আমি এতটা সাহায্য করেছে তার বিপদের দিনে পাশে থাকতে না পেরে খুব আফসোস হয়েছিল। মুর্শিদ ভাইয়ের বড় ছেলে রোমান তখন নিজের পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরে। আমি মাঝে মধ্যেই যেতাম। ভাগ্যের নিষ্ঠুরতম পরিণতি, ছেলেটাও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমারও বাড়িতে যাওয়া হয় না বললেই চলে। এর মাঝেই একদিন মালপত্র আনতে শহরে গিয়ে রোকেয়া ভাবির সাথে দেখা হয়। হাল ছাল জিজ্ঞেস করলে ছোট ছেলেটার কথা বলে আফসোস করে। আমায় বলে তার ছেলের জন্য একটা মেয়ে যদি খুঁজে দেয় তাহলে খুব ভালো হয়। বিশ্বাস করো, আমি মিহিরের জন্য তোকে দিয়েছি, নিজের উপকারের প্রতিদান দিতে না। আমি চেয়েছি একটা ভদ্র, সুশীল, শিক্ষিত মানুষের হাতে তোকে দিতে। টাকা পয়সা, রিজিক সবই আল্লাহর দান মা। তিনি যতটুকু আমাদের জন্য নির্ধারিত রেখেছেন ততটাই পাবো। টাকার পেছনে ছুটে মানুষ টাকায় পায়, সুখ আর না। আমি মিহিরকে অনেক ছোট থেকে চিনি। আমি চেয়েছি তুই খুশি থাক। তোকে আমি যেভাবে গড়ে তুলেছি তাতে আল্লাহ দিলে একদিন খুব সফল হবি। তুই কি আমার উপর অভিমান করেছিস? বাবার কথাগুলো মনোযোগ দিয়ে নীরব শ্রোতার মতো শুনল মানসুন, কিন্তু শেষ প্রশ্নটা উত্তরে মুচকি হাসলো। তার দিকে চেয়ে বলল, কখনো তোমার কোনো সিদ্ধান্তে দ্বিমত করেছি আমি? চিন্তা করো না, শুধু মিহির নয়, মিহিরের মা, দাদি সবাই খুব ভালো। আর বাচ্চা দুটো এখন আমারই সন্তান। তুমি যে দৃষ্টিকোণ থেকে আমার বিয়েটার সিদ্ধান্ত নিয়েছিলে, আমিও সেই দৃষ্টিকোণকে সম্মান করে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সুবাহান কবির হেসে দিয়ে মানসুনের মাথায় হাত রাখলেন স্নেহে। মাসুমা বেগম তাড়া দিয়ে বললেন, বাপ মেয়ের অনেক গল্প হয়েছে, ছেলেটা যে এখনো ভাত খায়নি সে খেয়াল তো কারণই। তুই কেমন রে মানসুন, এটুকু খেয়াল করছিস না? মানসুন ভাবলেছিন ভাবি ছেয়ে বলল, আম্মু তুমি এসে থেকে বেচারাকে যে সার্ভিসটা দিচ্ছ, ও দুদিন না খেলেও সমস্যা নেই। চুপ কর ফাজি, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুই ঘরে নিয়ে যা, একসাথে খাস দুজন। মানসুন মাকে পেছন থেকে ডেকে বলল, এখানেই খাক, অসুবিধা কোথায়? তোর বাবা রাতে আর ভাত খাবে না, সিয়াটাও ঘুমিয়ে পড়েছে, তোরা দুজন বরং ঘরেই খা। বলে রান্নাঘর থেকে খাবারগুলো প্লেটে তুলে এনে মানসুনের হাতে দিলে ও ঘরে এলো। মিহিরর জানালার ধারে দাঁড়িয়ে স্বাভাবিকের ন্যায় এক হাতে নয় বরং দু হাতে ভাগ গুজে মানসুন নিঃশব্দে এগিয়ে এসে বলল, খেয়ে নিন। মিহির ঘুরে দাঁড়ানো। নীল জামাতে মানসুনকে ভীষণ সুন্দরী রাখলেও মিহিরের যেন খালি খালি মনে হচ্ছে। মানসুনের সামনাসামনি দাঁড়িয়ে বলল, শাড়ি কেন পরনি? মানসুন বেশ বিব্রত হলো। মিহিরের এরূপ আচরণগুলো যেন একটু বেশি অপ্রত্যাশিত ছিল। রহস্য বলল, ইচ্ছা করছিল না, ওটা খুব ঝামেলার বস্তু, আপনি আসুন তো। বলে সরে আসতে নিল, একটা স্পর্শে থেমে গেল। পুরুষালী হাতটা ওর কবজি ধরে নিজের কাছে এগিয়ে নিল। জানালার কাছ ঘেঁষে ওকে নিয়ে দাঁড় করিয়ে বলল, আকাশ দেখো। মানসুন গ্রিলের ফাঁক দিয়ে তাকালো বিশাল আকাশের বুকে সাজানো তারকা বাজে আর রানীর মতো আসন পেতে বসে থাকা ছাদটার দিকে। মুগ্ধ হয়ে বলল, ছাদটা কি সুন্দর তাই না? মিহির সুগভীর স্বরে বলল, একদম অপরূপা। মানসুন তরিত গাড় গুড়িয়ে তাকালো। মিহিরের চশমা ছাড়া ফোলা ফোলা চোখ দুটোর অগাধ দৃষ্টি নিজের পানে স্থির রেখে খানিক আড়ষ্টতা বোধ করলো। পরিস্থিতি অন্যদিকে ঘোরাতে সরে এলো। আগের ন্যায় স্বাভাবিকভাবে বলল, চশমা পরেননি কেন? সবসময় চশমা কেন পড়তে হবে? তোমার কি মনে হয় আমি চশমা ছাড়া চোখে দেখি না? মানসুন আর চোখে তাকালো, তীক্ষ্ণ স্বরে বলল, চশমিশদের চশমাতেই মানায় না তো, চোখ দেখলে মনে হয় গাঞ্জা খেয়ে এসেছে। মিহির বিস্ফোরিত চোখে তাকালো, এগিয়ে এসে বিস্ময়কর গলায় বলল, সিরিয়াসলি? তা বলে গাঞ্জা? বলে মানসুন খাবারগুলো এনে বিছানায় রাখতে লাগলে মিহির খুব অন্যরকমভাবে বলল, কথাটা অবশ্য এখনকার জন্য ঠিকই আছে, তবে পুরোটা না, হাফ। মানসুন কৌতূহলী চোখে সে বলল, কি বলছেন আদৌ বুঝছেন তো? বলতে চাচ্ছেন সত্যিই গাঞ্জা খেয়েছেন? না, ওটা খাইনি, তবে নেশা হয়েছে। মানসুন স্তব্ধ নয়নে তাকালো। মিহিরের গলাটা কেমন অন্যরকম ঠেকলো না। মনে মনে বেশ জড়তা কাজ করলো, মুখে প্রকাশ করতে চাইল না। মানসুনকে নীরব দেখে মিহির এগিয়ে এসে বসতে বসতে বলল, না না, ওসব খাইনি। চোখের সামনে পুরীর মতো বউ থাকলে নেশা হওয়াটা তো অস্বাভাবিক না। মানসুন দু হাত বাজ করে দাঁড়ালো, ওর দিকে চেয়ে বলল, মুভি বেশি দেখছেন নাকি? হিরোদের মতো ফিল্মি ডায়লগ দিচ্ছেন খুব। না, ওসব ফিল্ম আমি দেখি না, যা সত্য তাই তো বলছি।
বলে প্লেটটা হাতে তুলে নিল। চামচ ঘোরাতে ঘোরাতে মানসুনের দিকে তাকালো বার কয়েক। মানসুন ওর হাবভাব দেখে বলল, এমন ছোড়ের মতো তাকাচ্ছেন কেন? দেখলে ভালো মতোই দেখেন। মিহির ব্রু কুচকে রইল খানি, অতঃপর মুখ ভারী করে বলল, তুমি এখন আর আমাকে পছন্দ করো না, তাই না? পছন্দ করি না মানে? মানে সেদিন তো খাইয়ে দিয়েছিলে, এখন তো আর দাও না। মানসুন কতভাবে নিজের বিস্ময় চেপে রাখবে সেটা নিজেও বুঝে উঠতে পারে না। একদিনের ব্যবধানে লোকটার এত পরিবর্তন। কাল অবধি মুখ লুকিয়ে বেড়াচ্ছিল, নাকি আগে থেকেই এমন ছিল, শুধু জড়তা আর ভয়ে নিজেকে আড়াল করে রাখত। মানসুন এসে মিহিরের পাশে বসে বলে, আমার এবার সত্যিই মনে হচ্ছে আপনি নিশ্চয়ই হিন্দি সিরিয়াল দেখে এসেছেন। নিজের বউকে কিছু বলতেই হিন্দি সিরিয়াল কেন দেখতে হবে? আমি কি কিছুই বলতে পারি না? মানসুন বড় বড় চোখে তাকিয়ে নাটকীয় ভঙ্গিমায় বলে, কেন পারেন না? অবশ্যই পারেন। মানসুনের কৌতুক করাটা বুঝতে পেরে মিহির চুপ করে নিজে নিজেই খেতে লাগলো, আর কোনো কথা না বলে। মিহিরের এমন ফোলা ফোলা মুখটা দেখতে বেশ লাগছে মানসুনের। মনের ভেতর কেমন উদ্বেলন জুড়ে যাচ্ছে। লোকটা চোখ মুখ কথা এমনকি ওকে নিয়ে ভাবতে ভাবতেও খুব ভালো লাগছে। মানসুন বুঝে পায় না এই অনুভূতির নামটা কি দেওয়া যায়। শুধু এইটুকু মনে মনে উপলব্ধি করে যে যা হচ্ছে হোক, যেভাবে খুশি হোক, মিহির আর ওর এই পাগলামিগুলো এমনই থাক, ভীষণ রকম ভালো লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর হাত থেকে থাল কেড়ে নিয়ে নিজের হাতে নিল। খাবার ওর লোকমা ওর মুখে দিয়ে বলল, এইসব কিছুর জন্য চার্জ দিতে হবে। ফ্রিতে মানসুন কবির কোনো সার্ভিস দেবে না। মিহির ফোলা মুখে মুচকি হাসলো। মিহিরকে খাইয়ে দিয়ে নিজেও খেলো মানসুন। সমস্ত কাজ মিটিয়ে রাতে শোবার প্রস্তুতি নিল। বিছানায় এসে অন্যদিকে ফিরে শুয়ে থাকলে কাল সময় পার হলে পেছন থেকে একটা হাত খুব সনপনে স্পর্শ করলো ওর কোমর। মানসুন চাপটা মেরে দিয়ে হাতটা সরিয়ে পেছনে মুখ ফিরিয়ে বলল, কত বড় সাহস, ভাবা যায়? আমায় ধরলে খবর করে রেখে দেব। এটুকু বলে আবারও মুখ ফুরিয়ে চোখ বুঝলে কিছুক্ষণ পর আবারও হাতটা খুব আলতো স্পর্শে এক হাতে কোমর পেঁচিয়ে ধরল। সর্বাঙ্গে শিথিলতা ছড়িয়ে গেল মানসুনের। স্বামী নামক ব্যক্তিটির এমন আবেদনময়ী স্পর্শ মোটেও অভ্যস্ত না, প্রস্তুত নয়। তবে এবার আর সরিয়ে দিল না। মিহির সরে এসে একদম কাছাকাছি ঘেঁষে কাদের কাছটায় মুখ রাখল। মানসুনকে পেছন থেকে খুব সযত্ন জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, এখনও রেগে আছেন? সত্যি বলছি, আমি আপনাকে সময় দিতে চেয়েছিলাম, কখনোই এড়িয়ে যেতে চাইনি। মানসুন প্রত্যুত্তর করল না। মিহিরের উষ্ণ প্রশ্বাস গলায় সূচের মতো বিঁধে যাচ্ছে, কেঁপে উঠছে সমস্ত সত্তা। মিহির আর কোনো কথা বলল না, বরং শক্তপোক্ত বাঁধনে মানসুনকে আঁকড়ে ধরেই থাকলো সারাটা রাত। দেখতে দেখতে 2 দিন দেদারসে পেরিয়ে গেল। মানসুন আর মিহির 3য় দিনে শহরে ফিরে এলো নিজেদের বাড়িতে। সুবাহান কবির এবং মাসুমা বেগম খুব করে বলেছিল আরও 2 দিন থাকতে, কিন্তু মিহিরের অনুপস্থিতিতে ব্যবসাতে বেশ অসুবিধা হচ্ছিল। অপরদিকে মা দাদি 2 মেয়ে মানুষ বাড়িতে বাচ্চাগুলোকে নিয়ে একা আছে, তাই আর থাকাটা সম্ভব হয়নি। মানসুন নিজেই বুঝিয়ে এসেছে এই দিন কয়েক মিহির আর মানসুনের সম্পর্ক বেশ উন্নতি হয়েছে। দুজনের মধ্যে সম্পর্কটা জড়তার গণ্ডি পেরিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছে। মানসুনের পরীক্ষা যেহেতু শেষ, তাই কয়েকটা দিন ওর অবসর। বাড়িতে বাচ্চার কাজ করে পরিবারের সাথে সময় কাটায়। মা, তুমি এতদিন আমাদের ছেড়েছিলে, অনেকগুলো স্টোরি বাকি হয়েছে, এখন সব শোনাবে। রোহানের কথায় সায় দিয়ে রুহিও ছোট ছোট শব্দে বলল, হ্যাঁ মা, এই কয়দিনে গল্পগুলো খুব মিস করেছি। বড় মাকে গল্প করতে বললে 1 লাইনও শেষ করতে পারে না, রোজ বলে এক গায়ে একটা লোক ছিল, এটুকু বলতে না বলতেই ঘুমিয়ে যায়। রুহির গোলগাল মুখে কপট রাগ আর অভিযোগ মিশ্রিত কথাগুলো শুনতে বেশ লাগলো। মানসুন শব্দ করে হেসে উঠল। তখনই পেছন থেকে শোনা যায়, কি ব্যাপার, ধানি লঙ্কা হুম্বিতম্বি ছেড়ে হাসাহাসি করছে যে? বলতে বলতে এগিয়ে এলেন নাসিয়া খাতুন। রোহানের পাশে বসে আবারও বললেন, আমারেও কতরা, আমিও হাসি একটু। বড় মা, রুহি বলছিল তুমি নাকি রোজ গল্পের 1 লাইন বলেই নাক ডাকা শুরু করো। রোহানের কথা শুনে মুখখানা চুপসে গেল বৃদ্ধার। শক্ত গলায় রুহিকে উদ্দেশ্য করে বলল, কি রেখো না, এতদিন আমাকে খাটিয়ে গল্প শুনে এখন আমার নামেই দুর্নাম করছিস? রুহি ওর সরু গলায় খানিক চেঁচিয়ে বলল, এই রোহানটা
মিথ্যে বলল। আমি ঘুমানোর কথা বলেছি, কিন্তু নাক ডাকার কথাটা ওই বলেছে। সত্যিই তো বলেছি, নাক তো বড় মা ডাকে, কি বিশ্রী শব্দ হয়, ইস, মনে হয় কেউ ট্রাক্টর চালাচ্ছে বলে হা হা করে হেসে উঠল রুহান। রুহিও বাদ গেল না তাতে। মানসুন হাসি আটকে রাখার অসাধ্য চেষ্টা করলেও আসিয়া বেগমের ক্ষুদ্র চেহারা দেখে ততই বেশি হাসি পাচ্ছে। মুখ চিপে হাসতে থাকলে আসিয়া খাতুন খেকিয়ে মানসুনকে বলল, তুই আর গাল টিপে রেখেছিস কেন? তুইও দাঁত কেলা, এই বিচ্ছু দুটোর মতো সবগুলোই তোর, বলে মুখ ফুলিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। মানসুন এবার জোরসোরে হেসে উঠল ওদের সাথে। আরও কিছুক্ষণ ওদের সাথে গল্প করতে করতে পড়তে বসালো। দুজনকে পড়া করিয়ে খাইয়ে রোকেয়া বেগমের ঘরে রেখে ঘরের দিকে এগোলো। রাত 9টা বাজতে চললো, অথচ মিহির এলো না যে। কেমন দুশ্চিন্তা হলো মানসুনের। ঘরে ঢুকে মিহিরকে কল দেওয়ার জন্য ফোন করার জন্য তখনই পেছন থেকে সেনা কণ্ঠে ডাক এলো, মানসুন। মানসুন ঘুরে তাকাতে আটকে উঠল। মিহিরের ব্যান্ডেজ করা কপাল আর হাতটা দেখে ছাপা আর্তনাদ বেরিয়ে এলো উষ্ঠ বাস থেকে। ছুটে এসে মিহিরকে ধরে বলল, হায় আল্লাহ, এ কি হয়েছে? মাথায় হাতে ব্যান্ডেজ কেন? কিভাবে লাগলো? কতখানি লেগেছে? শান্ত হও নুন, আমায় একটু বসতে দাও বলছি আমি। মানসুন মিহিরকে ধরে এনে বিছানায় বসে গ্লাসে পানি ঢেলে দিল। উছড়ে ভেজা চোখে মিহিরের হাতটা ধরে বলল, এসব কি করে হলো? কখন হলো? রাস্তায় কিভাবে বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলাম, একটা অটো এসে আমার রিকশায় ধাক্কা দিয়েছে। বেশি কিছু হয়নি, শুধু চামড়া ছিলে গেছে একটু। হয়নি মানে কি? হাত মাথা সবখানে ব্যান্ডেজ করে রেখেছেন, আবার বলছেন হয়নি? আপনি কেমন? এত বড় একটা ঘটনা হলো, আর একটা বার আমায় জানালেন না? আল্লাহ না করুন যদি আরও বড় কিছু হতো। মেহের মানসুনের হাতে হাত রেখে বলল, হাইপার হইও না গো, আমি ঠিক আছি। এই যে তোমার সামনে বসে আছি। রিয়াজ ছিল আমার সাথে, ওই হসপিটালে নিয়ে গেছিল। 2 দিনে সেরে যাবে এসব। মানসুনের উত্তেজিত মনটা তবুও ধুমল না। সমস্ত বাধা সুরমার করে চোখ চাপিয়ে জল গড়িয়ে পড়ল। কান্না মিশ্রিত গলায় বলল, আপনার সাথেই হতে হলো এমন? কেন উঠেছিলেন ওই রিকশাতে? হাতটায় কতখানি লেগেছে? মেয়ের শান্তস্বরা মানসুনের মাথায় হাত বুলিয়ে বলল, দেখো, আমি লুকিয়ে এসেছি যাতে মা কিংবা দাদি না দেখে। ঘুমাতে গেছে বোধহয়। এখন যদি এভাবে কান্নাকাটি করো তাহলে ওরাও জেগে এসে পড়বে। তখন সবাই মিলে কাঁদলে কেমন হবে বলো তো? তুমিই দেখো, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। মিহিরের কথাটুকু শেষ হতেই মানসুন ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। 2 হাতে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভাঙা ভাঙা স্বরে বলল, আমায় কেন বললেন না? যদি আরও কিছু হতো। আপনাকে এই অবস্থায় দেখে আমার কেমন লেগেছে জানেন? পরিবার, বাচ্চার অন্যান্য ব্যস্ততা নিয়ে মানসুনের 3টে দিন দেদারসে কেটে গেল। আর এই ব্যস্ততার মুখ্য অংশটা জুড়ে ছিল মিহির। অ্যাক্সিডেন্টে খুব বেশি লাগেনি, হাতের কনুই আর পায়ের গোয়ালি ছোট আর কপালে ছোট্ট একটা ক্ষত। তবে এটুকু যেন অনেক বেশি মর্ম বেদনাযুক্ত। রোকেয়া এবং নাসিয়া খাতুনের জন্য স্বামী সন্তান দুজনকে হারিয়ে একমাত্র আদরের সন্তান মিহির। ওকে ঘিরেই জীবন্ত 4টে প্রাণ। শান্তশিষ্ট, চুপচাপ, নীরব স্বভাবী মহিলাটার যেমন হৃদয়ের সিংহভাগ জুড়ে সন্তানের জন্য মমতা, মায়া, ভালোবাসা, তেমনি দুঃসী স্বভাবের জেদি রাগ ছটা বিদ্যার ভালোবাসার খনিটুকু হলো মিহির। চোখের সামনে ছেলে, বড় নাতি, নাত বউয়ের প্রাণহীন মুখখানা দেখবার মতো বিধ্বস্ত অভিজ্ঞতা আছে তার কাছে। মিহিরের মূল্য হিরে মানিকের চেয়েও বহুগুণ। এই 3টে দিন আলমারিতে তুলে রাখা নতুন শাড়িটির মতো করেই যত্ন করেছে, দেখভাল করেছে। 2 পা হাঁটতে যে 3 বার দম নেয়, সেই মানুষটা রোজ নিয়ম করে 3-4 বার সিঁড়ি বেয়ে উপরে এসে মিহিরকে দেখে। মিহির চাইলেও ওদের বোঝাতে পারে না যে এত চিন্তা কেন করছো তোমরা। ছোট্ট একটা কথা একটু ছোঁয়া দিলেই সেরে যাবে, অথচ তোমরা কামদাম ছেড়ে বাড়িতে বসিয়ে রেখেছ আমায়। কিন্তু বলতে পারে না। মা, দাদি আর বাচ্চা দুটো যেভাবে ওকে ঘিরে থাকে, ওর মাথায় হাত বুলিয়ে আদুরি স্পর্শ বুঝিয়ে দেয় ভালোবাসার স্বচ্ছতা, গুরুত্বটা, সেখানে আর মুখ খুলে অহেতুক তাদের ফাংশুটো মুখায়বের কারণ হতে চায় না। 3টে দিনই ছিল। ব্যবসা না দেখলে কি হবে? এই যে মানুষগুলোর ভালোবাসা, মমতা, আদর, এগুলো যে একটা দুনিয়া সমান ভারী। মিহির ওদের মুখে চোখ বুলিয়ে শান্তি পায়, তৃপ্তির প্রশ্বাস ছাড়ে বুক ভরে। রান্না, খাওয়া, গোছগাছ সহ বাচ্চাদের পড়া করিয়ে ঘুম পাড়ানো সবটা শেষ করে ঘরের দিকে এগোতে রাত 11টা বেজে যায় মানসুনের। এখনও পরিপুরি সংসারী বউ
দাঁড়িয়ে প্রত্যেক বেলার ওষুধ থেকে শুরু করে রোহান রুই দৈনন্দিন রুটিনটা পর্যন্ত ওর আয়ত্তের। রান্নাটাও যতটা সম্ভব নিজ হাতে সামলে নিতে চাই, কিন্তু রোকেয়া বেগম ওর উপর কাজের চাপ ছাড়াতে একেবারেই একমত নন, তাই রান্নার কাজটুকু নিজেই সারেন। মানসুন পাশে পাশে সবটা সহায়তা করলেও ওকে হাত লাগাতে দেয় না। মানসুন শান্ত চিত্তে লক্ষ্য করে মানুষটা কত নিশ্চয়তার যত্ন করে সকলে। একজন ছেলে, বউ, মা, দাদি সবটা পেরিয়ে শাশুড়ি যে মায়ের মতন মমতাময় হতে পারেনি জায়গাটুকুও বাদ রাখেন না। এই তো যখন পরীক্ষা চলল একটু কিচ্ছু করতে দেননি মানসুনকে। আবার এখন মিহিরের খেয়াল রাখা, অসুস্থ বলে রোজ বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে যাওয়া আসা সবটা মানসুন জোর করে নিজেই করে। মাছ বাঁচতে গিয়ে সেই যে একদিন তেলে ছিটে ফর্সা হাতের চামড়ায় ছোট দাগ পড়ল, সেই থেকে খুন্তি ধরার অধিকারটাও খুইয়েছে। রোকেয়া বেগমের কাটাতে সেই সুন্দর হাতটায় দাগ মানায় না। যে হাতে তুমি আমার ছেলের বউয়ের দায়িত্ব, নাতি নাতনিদের মায়ের ভার বইছ, সেই হাতটায় দাগ লাগলে আমার খুব কষ্ট হবে। যতদিন সামর্থ্য আছে এই কাজটা আমিই করব। তাই এমন নির্মল স্বচ্ছ মমতার বিপরীতে যুক্তি বা জোর খাটিয়ে নিজের অধিকারটা হাতিয়ে নিতে পারেনি মানসুন। এত দেরি করলে কেন? ঘরে ঢুকে দরজাটা ভিড়িয়ে দিলে মিহির হাতের বইটা নামিয়ে প্রশ্ন করলো। মানসুন ক্লান্ত চোখে তাকালো, এগিয়ে এসে বলল, এই তো শুধু আজই। কালুদের ফাইনাল পরীক্ষা শেষ হলে চিন্তামুক্ত। বসে না থাকলে একটুও পড়তে চায় না দুটো। ওষুধ খেয়েছেন? মিহির ঘাড় নাড়িয়ে সম্মতিসূচক জবাব দিল। মানসুন ব্যস্ত হয়ে বলল, ক্লান্ত লাগছে, আমি হাত মুখ ধুয়ে আসি, আপনি শুয়ে পড়ুন বলে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বেরোলো। ঘরের লাইটটা ততক্ষণে নিভিয়ে মিহির। টিমটিমে আলো স্পষ্ট খাটের দিকে চোখ বুলিয়ে হাত থেকে তোয়ালেটা নামিয়ে রাখলো মানসুন। খাটের উপর বসতে আচমকা কোনো দমকা হওয়ার মতো একটা পুরুষালী হাতের বেড়ি বেঁধে ঝাপটে ধরল ওকে পেছন থেকে। একটা হাতের কোমর জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিলে নির্বিঘ্নে, নিঃসংকোচে। স্বামী নামক মানুষটার এমন আবেদনময় স্পর্শে সমস্ত শরীরে শিহরণে জোয়ার বইয়ে দিল। শক্তপোক্ত খুলে সাবৃত মনটা নরম জায়গাটুকুর প্রবল উত্তেজনা বেফরল করে দিল সমস্ত চিত্তে। পিছু ঘুরে মিহিরের চোখে তাকালো। আদো আদো আলো অন্ধকারাচ্ছন্ন ঘরটায় সে আবছা আলোতে যেন একজোড়া চোখে দেখতে পেল জল জল করা উন্মাদনা, অবাধ্য অনুভূতির ঢেউ, কিছু নিষিদ্ধ সংগত ইচ্ছের প্রবলতা। মানসুন প্রবল তৃষ্ণায় শুকিয়ে আসা ঠোঁটটা জিহ্বা দ্বারা ভিজিয়ে কিছু বলার জন্য মুখ খুললেও তা আটকে গেল। নরম ঠোঁট দুটোর ওপর একটা প্রগাঢ় স্পর্শ দখল করে নিল ওর সুখ দুঃখ মাখা অনুভূতিগুলো। ঠোঁট দুটো ছাড়লেও আলাদা হলো না দুটো শরীর, বরং মিহির এক হাতের চাপের টান দিয়ে মানসুনের শরীরটা নিজের বুকের উপর ফেলে বিছানায় ফিট ঠেকালো। ফুসফুস নিঃশ্বাসের সুগভীর ফিসফিসানির সাথে একজোড়া হৃদয়ের উথাল পাতাল দুর্লভ ইচ্ছে নিষিদ্ধ আবেগ স্পষ্ট কানের পর্দার আঁচড় কাটল। মানসুন বহু কষ্টে জিহ্বা ঠেলে ছোট্ট ক্ষীণ স্বরে বলল, ছাড়ুন, আপনি অসুস্থ। কিন্তু বাকিটুকু বলার আগেই মিহির মুখটা এগিয়ে নেওয়ার ঘালে নাক ডোবালো। স্পর্শের উন্মাদনায় বিভোর হলো সত্তা, সেই সাথে পুরুষিত কণ্ঠে চাপা স্বর, হুশ, একদম সুস্থ আমি, আপাতত বউকে দরকার পুরোটা। তীব্রভাবে খামচা ধরল মানসুন মিহিরের পরনের শার্ট। আচমকা এক ধাক্কায় নিজের স্থান পরিবর্তন হয়ে বিছানায় শরীর ঠেকলে আতকে ওঠে আচমকিকতায়, কিন্তু সেই খেয়ালটুকু একটা হাতের স্পর্শের হারিয়ে যায়। সারা পিঠময় জামার ভেতর দিয়ে পাঁচটা আঙ্গুলের স্পর্শে রাকিবুকি বিস্তরে শিউরে উঠল মিহিলি শরীর। কি তত্ত্ব সেই স্পর্শ! কালক্রমে অবাক বিবক হওয়া বুল বসেছে মানসুন। বুক ভরে বড় শ্বাস নিল। ঠান্ডা বাতাসের সাথে একটা উষ্ণ স্পষ্ট আর তার প্রখরতা চেয়ে গেল সারা শরীরে, চিত্তে। ফর্সা মুখের টুকটুকা আভাটা যেন হলদেটে আলোতে স্পষ্ট দেখতে পেল মিহির। সে আদলে বিমম হলো, ওর বেসামাল বেপরোয়া হলো। মানসুনের গলায় মুখ ডুবিয়ে শুষে নিল সমস্ত ঘাড়। মায়া স্পর্শে মুছিয়ে দিল স্বর্গীয় অনুভূতি। নিয়ন্ত্রণ হারা হলো দুটি মনের কামবাসনা, বদ্ধ করা অবশিষ্ট আর্তনাদ জোয়ার। প্রথমবারের মতো মিলিত হলো দুটো মন শরীর। সময়ের কাটার নির্দ্বিধায় নিরুদ্বেগ বেসামাল গতিতে এগিয়ে চলে, নিজের ঘূর্ণন গতি বেহাল রেখে মারিয়ে চলে কত শত মাস, দিন, ঘন্টা, সেকেন্ড। মিহির আফসার নামক ব্যক্তিটার দোতলা বাড়িটার সুখতাল বেশ পাল্টেছে। রংটা বাড়ির গাটা অন্য রং রঙিয়েছে। বাড়ির সামনে ছোট্ট লতার মতো হেলতে দুলতে এক মোটাসোটা মহিলা ঢুকলো বাড়ির চৌকাঠ মারিয়ে। ভেতরে এসে হাঁক ছেড়ে ডাকলো, কি গো মিহিরের মা, কোথায় সবাই? মুহূর্তে কয়েকের মাঝে বেরিয়ে এলেন চশমা পরিহিত মাঝবয়সী নারী।
ছাপা করা চুলগুলো খোপা করা হাস্যজ্জ্বল মুখে বলল, ভাবি আসুন, বসুন। এগিয়ে এলেন, রান্নাঘরের দিকে ফিরে খানিক উঁচুস্বরে বললেন, কই রে সীমা, চা নাস্তা করে আনতো, ভাবি এসেছেন। বলে 5টায় বসলে আগন্তুক মহিলা বেশ হাসি হাসি ভাব করে বললেন, ও মা, এসবের কি দরকার ছিল? কে এসেছে রোকেয়া? খুব ধীরে মন্তর পায়ে এগিয়ে এলেন আসিয়া খাতুন। খানিককে একভাবে তাকিয়ে মানুষটার চেহারাটা চিনতে বেশ সময় লাগলো। খাটো স্বরে বললেন, ও রুবি, তাই এ সময় এলি যে? দেখতে এলাম চাচি, কতদিন দেখা হয় না। বেশ ভালো করেছিস, এমনও কেউ নেই, তোর সাথে গল্প করা যাবে। আসিয়া বেগম এই বলে সামনাসামনি বসলে রুবি নামক মহিলাটি এদিক ওদিক চোখ ঘুরিয়ে বললেন, ও মা, কেন? বাচ্চারা মিহিরের বউ কোথায়? নেই সে? রোহানদের স্কুল বিকেলে শেষ হয়, আর নাতবউয়ের কলেজ আজ কিসব অনুষ্ঠান নাকি বলল, সেসবের জন্য সকালে বেরিয়েছে, কখন ফিরবে ঠিক নেই। মহিলাটি কেমন প্যাকাশে মুখ করে বললেন, সেসব না হয় মানলাম, কিন্তু চাচি, এখনকার যুগে যে যুগ জমানা, বাড়ির বউকে এত ছেড়ে রেখেছেন, আমার তো ভয়ই হয়। সকালে বের হয়, ফিরতে বিকেল গড়িয়ে যায়, এসব কি ভালো কথা চাচি? দেখুন, আমি আপনাদের ভালো চাই বলেই বলেছি। ওই যে সৈয়দ বাড়ির বউ, সে চাকরির নাম করে এই ছেলে ওই ছেলের সাথে ঘুরতো, বেগে গেছে, এখন বসে বসে কপাল চাপড়াচ্ছে ওরা। আমি কত বলেছিলাম আগে, তখন কানে নেয়নি, এখন বুঝুক ঠেলা। কিন্তু আমি আপনাদের ভালো চাই চাচি, তাই বলছি বাড়ির বউকে বউর মতো রাখুন। মিহিরের তো কম নেই, মাশাল্লাহ, ওর আবার চাকরির কি দরকার? কথার মাঝে রোকেয়ার আদেশ মতে সীমা চা নাস্তা ভরা ট্রে এনে রাখলো সামনে সেন্টার টেবিলে। রুবি নামক মহিলাটি নিজ দায়িত্বে চায়ের কাপটা তুলে নিয়ে চুমুক দিল। রোকেয়া বেগম চুপ থাকলেও আসিয়া খাতুন রয়েছে বললেন, রুবি, তুমি যে আমাদের নিয়ে এত ভেবেছো এই অনেক, কিন্তু তোমার তো উঠতি বয়সী 2টো ছেলে আছে, তুমি বরং ওদের নিয়েই পাবো। আমার বাড়ির বউ কী করলো সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না, কেমন? মাথা ঘামানো আর কোথায় এসেছি? আমি তো সত্য জানার দরকার নেই, আমার বউ কেমন আমরা জানি। যখন আমাদের খুব কম ছিল ও তখনও ছিল, এখন যখন আমাদের সব আছে ও তখনও থাকবে। আসলে এসব শিক্ষার ব্যাপার, বুঝলে তো? সৈয়দ বাড়ির বউর সাথে আমার বউকে তুলনা করো না। আমার বাড়ির বউ এর সাথে তুলনা করার যোগ্যতা ওদের নেই। রূপে গুণে শিক্ষায় কোনো দিকেই ওর সমান না ওই বাড়ির বউ। রুবি কেমন চুপসানো মুখ কটাক্ষ করে বললেন, বউকে নিয়ে এত গৌরব ভালো না চাচি? যখন বুঝে মুখে জামা কষে ফেলাবে তখন বুঝবেন আমার কথাই ঠিক ছিল। সে অপেক্ষায় তুমি থাকো, আমরা না। নিজের গর্বের না হওয়া সত্ত্বেও মায়ের মতো করে মানুষ করছে ছেলে মেয়ে দুটোকে। মিহিরের এত বড় ত্রুটি নিয়ে আজ অব্দি একটা টু শব্দ করেনি। আমার ওষুধ ঢুকে আর ডাক্তার দেখানো, বাড়িঘর, স্বামী সব সামনে, কলেজের মাস্টার গিরিও করে। আর তার সাথে তুলনা দিচ্ছ কোন ছোকরার সাথে ফালিয়ে যাওয়া ওই অশিক্ষিত মেয়ের? আমার মানসুনিতে এই বাড়ির সব। ওই তো এক হাতে আমাদের সবাইকে আগলে রেখেছে, আর এত কষ্ট করে পড়াশোনা করেছে, তাহলে কেন নিজের পায়ে দাঁড়াবে না? নিজের কষ্টের শিক্ষার মর্যাদা পাওয়ার অধিকার ওর অবশ্যই আছে। রুবি চরম অপমানিত বোধ করলো, দপ করে উঠে দাঁড়ালো, ব্যস্ত সুরে বলল, আজ যাই চাচি, আমার ছেলেটার ফেরার সময় হয়েছে। হ্যাঁ যাও, এদিন এসো, কিন্তু আমার বৌমার হাতের রান্না খেয়ে যাবে, দারুণ রান্না করে মানসুন। জি। এটুকু বলে থমথমে মুখে বেরিয়ে গেল সে। শুধু রুবি একা নয়, রুবির মতন মুখোশে আরও বহু মানুষ আছে আমাদের সমাজে, যারা প্রতিনিয়ত কূটনৈতিক কথাবার্তা আর আচরণ দ্বারা অন্যকে দমিয়ে রাখে, তাদের সাফল্যে বাধা হয়ে দাঁড়ায়। তবে আসিয়া খাতুন এসব ভুলেও কানে নেবেন না। 4 বছর আগে বউ করে আনা ধানি লঙ্কাটা এখন তার চোখের মণি। দুজনের বসে থাকা অবস্থায় আগমন ঘটল মানসুনের। হালকা গোলাপি রঙের শাড়ি জড়িয়ে লম্বা শরীরটা দ্রুত পায়ে এগিয়ে এলে আসিয়া খাতুন তীক্ষ্ণ স্বরে বললেন, এই যে মাস্টার নেই, এতক্ষণে ফেরার সময় হলো? বলি, ভারী বোন নিয়ে কোনো চিন্তা নেই তোর? মাস্টার নেই করে তোর কি হবে রে? আমার নাতির তো কম টাকা নেই। মানসুন আসিয়া খাতুনের রেহান কটাক্ষ বাণী পুরোদমে অগ্রাহ্য করে বলল, বিকেল হয়েছে, তোমাকে তো বলেছিলাম খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করবে, তা না করে গেড়ে বসেছ পানের বাটা নিয়ে। আসিয়া খাতুনের প্যাকাশে মুখটায় তাকিয়ে মুচকি হাসলেন রোকেয়া। মানসুন উপরে উঠে গেলে শাশুড়িকে বলে, মেয়েটার সাথে লাগতে যান কেন বলুন তো? আসিয়া খাতুন ফান খাওয়া
লাল টকটকে দাঁত বের করে গা ধুলিয়ে হেসে বললেন, ধানি লঙ্কাটার হুম্বিতম্বি না দেখলে আমার ভাল লাগে না রে, তাই ওকে একটু জ্বালাই। এই তো আর কয়দিন, মুরগের আর জ্বালানোর লোক নেই তো। তখন সিপাই সিপাই বসে কাঁদবে দেখিস। এমনি দুঃশিফনা করলেও আমাকে মায়া করে, আমি জানি। রোকেয়া বেগম উঠে হাসতে হাসতে চলে গেলেন নিজের কাজে। মানসুন গোসল করে আবারও রেডি হয়ে নিচে নেমে এলে রোকেয়া বেগম খাওয়ার কথা বললেন। মানসুন ব্যস্ত পায়ে এগোতে এগোতে বলল, মা আজ বাচ্চারা ঘুরতে যেতে চেয়েছিল, ওদেরকে নিয়ে কোথাও খেয়ে নিব, আপনি দরজা লাগিয়ে দিবেন, আমাদের ফিরতে দেরি হতে পারে। বলে বেরিয়ে গেল। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে একটা সাদা রঙের গাড়ি। গাড়িটা গত মাসে নেওয়া। মানসুনের 25তম জন্মদিনে এটা কিনেছিল মিহির। 4টে বছর ধরে অল্প অল্প করে গুছিয়ে রাখা টাকায় প্রিয়তমার জন্য গাড়িটা নিয়েছিল। মানসুন মাস্টার্স কমপ্লিট করে বিসিএস পরীক্ষায় বসেছিল। ওরও ক্লান্ত পরিশ্রম, মেধা সৃষ্টিকর্তার কাছে করা ধোয়া তার রহমতে প্রথমবারেই টিকে গেছে। এখানকার স্থানীয় সরকারি কলেজের ইংরেজি বিভাগের লেকচারার এখন। মিহিরও নিজের স্থানের উন্নতি করেছে। ছোট্ট ব্যবসাটা আজ অনেকটা বিস্তর। সততা পরিশ্রমের সাথে নিজের নাম ব্যবসাটাকে মাঝে মাথা উঁচু করে দাঁড়াবার মতো স্থান নিতে পেরেছে। মিহিরের অপেক্ষার অবসান ঘটি। মানসুন এসে বসলো গাড়িতে। মিহির স্নিগ্ধ হেসে বলল, তাহলে চলি ম্যাডাম। ড্রাইভার। মিহিরের চোখ দুটো যেন উত্তর খুঁজে নিল মানসুন। স্মিথ এসে ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে বলল, শিওর স্যার। কিছুক্ষণের মাঝে গাড়িটা এসে দাঁড়ালো স্কুলের সামনে। ছুটির সময় হয়ে এসেছে। বাচ্চা দুটো এখনই বেরোবে। ঠিক কয়েক মিনিটের মাথায় ছুটির ঘন্টা বাজলো। রোহান রুহির হাতটা ধরে বেরিয়ে এলে গাড়িটা দেখে ছুটে এলো। মানসুন আর মিহিরের কাছে দৌড়ে এসে বলল, আমরা গাড়িতে করে ঘুরতে যাব মা? হ্যাঁ। রোহান রুহি খুশিতে আত্মহারা হয়ে পড়ে। দুজন পাড়ি করে উঠে বসে। এই ঘুরতে যাওয়া নিয়ে দুজনের কত উচ্ছ্বাসা। তাই তো বাড়িতেও ফিরতে চায়নি। ছুটি হলেই ঘুরতে যাবে বলে বায়না ধরেছে। মানসুন বা মিহিরও নিরুক্তি করে না। আজ ওদের 4র্থ বিবাহ বার্ষিকী। একসাথে 4টা বসন্তের সমাপ্তি। একত্রে পথ চলার আজ 1460 দিন। তবুও যেন আজও সবটা নতুন, সেই প্রথম দিনের মতো। মানসুন আজও ছোট ছোট ব্যাপারে রেগে পর্ষা নাকের লাল করে ফেলে। আর সেই রাগের সামনে মিহির সর্বদা ন্যায় শান্ত, নীরবে মেনে নেয় সহধর্মিণী সব রাগ, জেদ, এক গুয়ে স্বভাব। ঠিক সেভাবে মানসুনও মানিয়ে নেয় মিহিরের বোকামি ভরা আচরণ, কথাগুলো। ওর আহাম্মক বলা স্বামীটার সকল ত্রুটির নির্বিশেষে মানসুন ওকে ভালোবাসে। ওর এক জীবনের সমস্তটুকু ভালোবেসে মানুষটাকে। এখনো মনে পড়ে সুবহান কবিরের বলা কথাটা, জীবনে চলার পথে পাশে একটা বড়লোক ছেলের চেয়ে একটা ব্যক্তিত্ব সম্পন্ন ভালো মানুষ খুব দরকার। মিহির নিজেই একটা সম্পদ, আর কোনো কিছুর দরকার নেই ভালো থাকতে। বাবার কথাটা যথার্থ। মিহির এটা বহাল রেখেছে। একজন ব্যক্তিত্ব সম্পন্ন উত্তম চরিত্রের পুরুষ যে এক জীবনে সুখে থাকার, ভালো থাকার চাবিকাঠি, তা হতে পারে বুঝিয়ে দিয়েছে। সবসময় সকল অসুখে বিয়ে করে বিলাসিতা ভোগ করতে হবে এমনটা নয়, বরং দুজনে একসাথে সফল হয়ে সুখের জুড়ি পরিপূর্ণ করা যায়, ঠিক এমনটাই বুঝিয়ে দিল মা শরীরে। ধুলো উড়িয়ে গায়েব হয়ে গেল সাদা রঙের গাড়িটা। তার সাথে গাড়িতে থাকা মানুষগুলোর হাসির রঙিন কলধ্বনি। সেই দিশে একসাথে তাকিয়ে রইল একজোড়া বিষাদময় চোখ, যে চোখের চাহনিতে এক আকাশ ব্যর্থতা, আশ্বাস, গ্লানি, নিজের প্রতি ধিক্কার। মানসুনের নির্মল স্নিগ্ধ ভালোবাসা আর আদর ওদের ছোট্ট সংসার সূচের মতো বৃত্ত করে তার নিহের বুকে। বারংবার ওকে পলক ধিক্কার জানিয়ে মনে করিয়ে দেয়, আজ এই জীবনটা তোর হওয়ার কথা ছিল। যাকে ঝামেলা আগাছা ভেবে ছেড়ে সৈন্য পুরুষের হাত ধরেছিলি, সেই তো কাজ ব্যবহার শেষে ছুড়ে ফেলেছে। দৃষ্টি নত হয় নিহার, চোখ চাপিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। বছর 2-3 আগে ডিভোর্স হয়েছে নিহার আর রায়হানের। নিজেদের পছন্দের বিয়ে করলে 2 বছর ফেরত না ফেরত শুধু কলহ, রেশারেশি, বিদ্বেষ, একে অপরের প্রতি অভিযোগ, দোষ ধরা সবটা বাড়তে বাড়তে একসময় রায়হান বলেই দেয়, তুমি টাকার লোভে যদি 3 বছরের সম্পর্কটা ভেঙে আমার সাথে চলে আসতে পারো, তাহলে আরও টাকা দেখলে আমাদের 2 বছরের সম্পর্ক ভাঙতে পারো। তার চেয়ে বরং আমি শেষ করে দিই। ব্যাস ওখানেই শেষ। যার জন্য মিহিরকে ছেড়ে এসেছিল সেই ওকে ছেড়ে দিল। জীবন ওকে আবারও বুঝিয়ে দিল প্রকৃতি তার হিসেব চুকিয়ে দেয়। যে যেমনটা আচরণ করবে তাকেও ঠিক সেটাই ভোগ করতে হবে, সহ্য করতে হবে। আজ হোক কিংবা কাল, দুনিয়ার যে প্রান্তে তুমি থাকো না কেন, তোমার কৃত কাজ তোমার
যোগ্য স্থানটা একদিন ঠিক বুঝিয়ে দিয়ে যাবে। বুক ভর্তি নিঃশ্বাস টেনে নিয়ে চলতে শুরু করে নিহা। গন্তব্য এক রুমের লেডিজ ম্যাচটা। গাড়ি চলেছে তার আপন গতিতে। পেছনে বসা দুটো ফানাচ্ছল হাসির খিলখিলানির ঝংকার, আর সামনে বসা দুটি হাত আর দৃঢ়বন্ধন। যে হাতটা নির্জীব চিত্তে পড়ে আছে তাকে সযত্নে সুদৃঢ়ভাবে আগলে রেখেছে একটা মেয়েলি সে হাতের মুঠোয়। চেপে রাখা ভালোবাসা বুঝিয়ে দেয় সুন্দরভাবে বাঁচতে পারফেক্ট হওয়াটা মুখ্য নয়, মুখ্য হলো অন্তরের স্বচ্ছতা, একে অপরের প্রতি একটু সম্মান আর একটু আস্থা, অনেকটা ভালোবাসা, ব্যাস আর কি লাগে। সুন্দর মুহূর্তকে আরেকটু হৃদয়গ্রাহী করে গাড়িতে বাজতে থাকা রেডিও টুডেতে এফএমে বেজে উঠল চেনা একটা বাংলা সুর। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা আজকে এখানেই শেষ হলো। গল্পটা কেমন লেগেছে একটি গঠনমূলক কমেন্টস করে জানাবেন। গল্পটা শুরু থেকে শেষ পার্ট পর্যন্ত কে কে শুনেছেন তারাও একটা কমেন্ট করে জানান। গল্পটাকে নিয়ে একটি সুন্দর করে মানছুন আর মিহিরকে নিয়ে একটি কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।